এরা অক্ষ। তো আমাদের এখনকার টপিক হচ্ছে টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এই জন্য সর্বপ্রথম একটা অক্ষ নিলাম, সেই অক্ষটার নাম দিলাম জেড অক্ষ। এটা দৃঢ় বস্তু, 3 ডাইমেনশনাল। দৃঢ় বস্তু কথা মানে হচ্ছে এই বস্তুটা অসংখ্য ছোট ছোট বিন্দু ভরের সমষ্টি। গোটা বস্তুটা জেড অক্ষের রেসপেক্টে আলফা ত্বরণে আবর্তন করছে। তার মানে প্রতিটা গোটা বস্তুটা আলফা ত্বরণে আবর্তন করছে জেড অক্ষের রেসপেক্টে। আমি অন্যভাবে করি, অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা দিই, এইভাবে ঘুরছে, তাহলে এটা এইভাবে ঘুরছে, বা এটা যাই হোক, এটা কোনো ফ্যাক্টর না, দিলেই হলো। আমরা বলবো যে এই যে বিন্দু, এটা নাম দিলাম 1 নাম্বার বস্তু, যার ভর হচ্ছে m1। এটা 2 নাম্বার বস্তু, যার ভর হচ্ছে m2। 3 নাম্বার বস্তু m3। 4 নাম্বার বস্তু ধরুন এখানে আছে m4। অসংখ্য বস্তু নিয়ে গোটা দৃঢ় বস্তুটা তৈরি হয়েছে, যার মোট ভর m = আসলে m1, m2, m3, এরকম m4, যতগুলো বিন্দু সবার সমষ্টি = মোট ভর। তাহলে প্রথম যে বস্তুটা সেটা আসলে এইটাকে অক্ষ করে বৃত্তাকার পথে ঘুরছে। 2 নম্বর বস্তুটা ঘুরছে। 3 নম্বর বস্তুটা করি, কারণ ঘিচিঘিচি হয়ে যাবে, তাই খুব ঘন ঘন হয়ে যাবে। 2 নম্বর বস্তুটা, 3 নম্বর বস্তুটাও তাহলে এইকে ব্যাসার্ধ করে এইভাবে ঘুরছে। 4 নম্বর বস্তুটাও এটাকে ব্যাসার্ধ করে এইভাবে আমাদের ঘুরছে। প্রতিটা বস্তু কিন্তু বৃত্তাকার পথে, মানে প্রতিটা বিন্দু বস্তু কিন্তু বৃত্তাকার পথে ঘুরছে, যদিও প্রতিটা বিন্দু বস্তুর বৃত্তের ব্যাসার্ধ আলাদা আলাদা, কারণ ঘূর্ণাক্ষ থেকে প্রতিটা বিন্দু ভর ডিফারেন্ট দূরত্বে আছে। তেমনি এটা r2, তেমনি এটা একে ব্যাসার্ধ করে ঘুরবে। ওকে, এভাবে ঘুরছে। তো আমাদের ঘূর্ণায়নটাকে এভাবে বানাই, এভাবে ঘুরছে, এই যে ঘুরছে। তাহলে প্রথম বস্তু ঘুরছে আলফা কৌণিক ত্বরণ নিয়ে। তাহলে প্রথম বস্তুর বৃত্তাকার পথে গোটা বস্তুটাও, আবার বলছি, গোটা বস্তুটি অনেকগুলি বিন্দু ভরের সমষ্টি দিয়ে গোটা বস্তুটা তৈরি হয়েছে। গোটা বস্তুটা ঘুরছে আলফা কৌণিক ত্বরণে এই অক্ষের চারদিকে। তার মানে গোটা বস্তুর মধ্যে যতগুলো বিন্দু ভর আছে সবাই ঘুরছে, যদিও অক্ষ থেকে এক একটা বিন্দু ভর এক এক রকম দূরত্বে অবস্থিত। তাই গোটা বস্তুটা যখন ঘোরে প্রতিটা বিন্দু কিন্তু আলাদা আলাদা বৃত্তাকার পথে ঘুরবে। প্রথম বিন্দুটা অক্ষ থেকে r1 দূরত্বে অবস্থিত, তাই প্রথম বিন্দু ভরটা r1কে ব্যাসার্ধ করে ঘুরবে। দ্বিতীয় বিন্দু ভরটা r2কে ব্যাসার্ধ করে ঘুরবে। তৃতীয় বিন্দু ভর r3কে ব্যাসার্ধ করে ঘুরবে। এক একটা বিন্দু ভর এক একটা বৃত্তপথে ঘুরবে, যাদের ব্যাসার্ধগুলো ডিফারেন্ট। সুতরাং প্রথম কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু বস্তুটা আলফা কৌণিক ত্বরণে ঘুরছে, তাই জন্য প্রতিটা বিন্দু ভরের ত্বরণ হচ্ছে আলফা, কৌণিক ত্বরণ। প্রতিটা বিন্দু ভরের কৌণিক ত্বরণ আলফা হচ্ছে প্রতিটা বিন্দু ভরের কৌণিক ত্বরণ। সুতরাং প্রথম বিন্দু ভরের রৈখিক ত্বরণ = কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। এটা হলো প্রথম বিন্দু ভরের রৈখিক ত্বরণ। সুতরাং প্রথম বিন্দু ভরের মধ্যে ক্রিয়াশীল বল = ভর ইন্টু ত্বরণ, মানে m1 আলফা r1। এটা হলো প্রথম বিন্দু ভরের মধ্যে ক্রিয়াশীল বল। সুতরাং ঘোরার জন্য দায়ী হচ্ছে টর্ক। সুতরাং প্রথম বিন্দু ভরের উপর ক্রিয়াশীল টর্ক τ1। বৃত্তপথের জন্য আমরা আগেই বলেছিলাম টর্ক হয় বল ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ, এটা আমরা করেছি আগেই। সো F1 হচ্ছে তোমার এটা m1 আলফা r1 ইন্টু r1।
দ্যাট ইজ হয়ে গেল m1r1 স্কোয়ার আলফা। এটা হলো প্রথম বিন্দু বস্তুর মধ্যে ক্রিয়াশীল টর্ক, যেই জন্য প্রথম বিন্দু বস্তুটা ঘুরছে বৃত্তাকার পথে ব্যাসার্ধ r1 নিয়ে। আবার আমি জিনিসটা রিপিট করছি, আমি ধরলাম গোটা দৃঢ় বস্তুটা আলফা কৌণিক ত্বরণে ঘুরছে। দৃঢ় বস্তুটা অসংখ্য বিন্দু ভরের সমষ্টি, যেহেতু দৃঢ় বস্তু নিজে আলফা কৌণিক ত্বরণে ঘুরছে, তার জন্য প্রতিটা বিন্দু ভরও আলফা কৌণিক ত্বরণে ঘুরবে। কিন্তু প্রতিটা বিন্দু ভরের বৃত্তপথের ব্যাসার্ধ আলাদা আলাদা হওয়ার জন্য প্রতিটা বিন্দু ভরের কিন্তু রৈখিক ত্বরণ আলাদা হবে। যেমন প্রথম বিন্দু ভরটা যেটা বৃত্তপথ r1 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তার রৈখিক ত্বরণ ইজিক্যাল টু কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। সুতরাং প্রযুক্ত বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ m1 ইন্টু a1। প্রথম বিন্দু ভর m1 a1 m1 আলফা r1। সুতরাং প্রথম বিন্দু ভর যেটা বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে ঘোরার জন্য দায়ী হচ্ছে টর্ক, বল ইন্টু ব্যাসার্ধ। এটা বৃত্তপথের জন্য অলরেডি আমরা ডিরাইভ করে রেখেছি, উই হ্যাভ ডিরাইভড আর্লিয়ার in the circular motion. The torque is equal to ball into force into the radius of the circular path, F1 into R1. So F1 is m1 into alpha R1 into R1, so that would be tau 1 is equal to m1 R1 square into alpha. এটা হচ্ছে টর্ক অ্যাক্টিং অন দ্য ফার্স্ট অবজেক্ট, এই ফার্স্ট পার্টিকেলটা অফ দি হোল রিজিড বডি। সো ফার্স্ট যে পার্টিকেলটা পয়েন্ট মাস আছে, তার মধ্যে যে টর্কটা কাজ করছে টোটাল রিজিড বডির, সেটা হচ্ছে এটা। সিমিলারলি একই রকম অনুরূপে দ্বিতীয় যে বস্তুটা, তার রৈখিক ত্বরণ কী হবে, আলফা ইন্টু r2। সুতরাং তার মধ্যে প্রযুক্ত বল ইজ ইকাল টু m2 a2, দ্যাট ইজ ইকাল টু m2 আলফা ইন্টু r2। সুতরাং তার মধ্যে টর্ক টাউ টু ইজ ইকাল টু কী হবে, ব্যাসার্ধ ইন্টু বল। সো দ্যাট ইজ ইকাল টু m2 আলফা r2 হয়ে গেল r2 স্কোয়ার। সো দ্যাট ইজ ইকাল টু m2 r2 স্কোয়ার আলফা। এইভাবে সমগ্র বস্তুর মধ্যে যতগুলো বিন্দু আছে সবার উপর টর্ক কাজ করছে। সুতরাং সমগ্র বস্তুর মধ্যে যতগুলি বিন্দু ভর আছে সবাই বৃত্তপথে ঘুরছে, সেই সবার মধ্যে টর্ক কাজ করছে। তো কী পেলাম আমরা, প্রথম বিন্দু ভরের মধ্যে টর্ক m1 r1 স্কোয়ার আলফা, দ্বিতীয় বিন্দু ভরের মধ্যে টর্ক আমরা বেরিয়ে গেল m2 r2 স্কোয়ার আলফা, তৃতীয় বিন্দু ভরের মধ্যে টর্ক তাহলে কী হবে, অনুরূপে m3 r3 স্কোয়ার আলফা। এটা অনুরূপে লিখে করতে হবে, T4 is equal to m4 r3 r4 স্কোয়ার ইন্টু আলফা। এইভাবে কি হচ্ছে, সমগ্র যতগুলো আছে সবার মধ্যে ক্রিয়াশীল টর্ক, মোট টর্ক অর্থাৎ গোটা রিজিড বডি যেটা আছে, দৃঢ় বস্তু যে আছে, তার মধ্যে মোট টর্ক সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রতিটা বিন্দু ভরের মধ্যে ক্রিয়াশীল টর্কের যোগফল। দ্যাট মিনস টাউ 1 টাউ 2 টাউ 3 ডট ডট ডট। এবার মাথায় রাখতে হবে কেন আমি টর্কগুলোকে যোগ করলাম, কারণ সবগুলো টর্কই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছে, তার মানে সবগুলো টর্কের ডাইরেকশন হচ্ছে আপওয়ার্ড। প্রথমটার যে টর্ক সেটাও উপর দিকে, দ্বিতীয়টার জন্য যে টর্ক সেটাও উপর দিকে, তৃতীয়টার মধ্যে টর্ক সেটাও উপর দিকে, বিকজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আপওয়ার্ড টর্ক তৈরি করে আর ক্লকওয়াইজ রোটেশন ডাউনওয়ার্ড টর্ক তৈরি করে। এখানে তো অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক সব আপওয়ার্ড টর্ক, তাই জন্য প্রতিটা বিন্দুর মধ্যে ক্রিয়াশীল টর্ক আপওয়ার্ড। সো রেজাল্ট্যান্ট টর্ক আপওয়ার্ড অ্যালং দ্য এক্সিস জেড, সেটা কী হবে, সবগুলার ভেক্টর যোগফল হবে। সবগুলার ভেক্টর যোগফল, আবার একই জিনিস বলছি, যোগ করলাম আমরা, যেহেতু দেখছি প্রথম বস্তুটার মধ্যেও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ওভারঅল বস্তুটার মধ্যেই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, প্রথম বস্তুর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তাই জন্য টর্ক আপওয়ার্ড। দ্বিতীয় বস্তুর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এটাও টর্ক আপওয়ার্ড। প্রথম বস্তুর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আপওয়ার্ড টর্ক। দ্বিতীয় বস্তুর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আপওয়ার্ড টর্ক। তৃতীয় বস্তুর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আপওয়ার্ড টর্ক। সমস্ত টর্ক একই দিকে। সো রেজাল্ট্যান্ট টর্ক টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3, এগুলো যদি করি তাহলে কী হচ্ছে, এই দেখো এই জিনিসগুলো যোগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি, প্রতিটা টার্মের মধ্যে m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, m3 r3 স্কোয়ার প্লাস ডট 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 অনেকগুলো টার্ম যোগ করলাম আর বাইরে আলফা কমন নিলাম। এবার এই যে যোগফলটা প্রতিটা বিন্দুর ভর এবং অক্ষ থেকে তার দূরত্বের বর্গের স্কোয়ার, প্রতিটি বিন্দু ভর এবং অক্ষ থেকে যে দূরত্ব তার বর্গের স্কোয়ার, মানে বৃত্তপথের ব্যাসার্ধের স্কোয়ার, m2 r2 স্কোয়ার, m3 r3 স্কোয়ার, m4 r4 স্কোয়ার। এই যে জিনিসটা, এটা একটা নতুন টার্ম তৈরি করলো, তার নাম হচ্ছে আই। সো টর্ক টাউ ইজ ইকাল টু আই আলফা। সো আই কি জিনিস, আইকে আমরা বলি জড়তা ভ্রামক, আয়ের নাম হচ্ছে জড়তা ভ্রামক।
সুতরাং এর কি জিনিস, এটা হচ্ছে তোর বোঝা যাচ্ছে যে এটা আসলে তোমার হচ্ছে সামিশন অফ এম আর স্কোয়ার, মানে হচ্ছে দৃঢ় বস্তুতে যতগুলো বিন্দু আছে প্রতিটা বিন্দুর ভর এবং দূরত্ব স্কোয়ার এভাবে যোগ করতে সামিশন, এটা সামিশন সিগমা সাইন বলি এটাকে আমরা সামিশন এম আর স্কোয়ার, মানে সামটা হচ্ছে এম আর স্কোয়ার টার্মের মধ্যে হবে। যদি 10টা থাকে তাহলে M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, M4 R4 স্কোয়ার। যদি 2টা থাকে তাহলে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার। এবার যোগ করতে হবে, যোগ করলে আমরা I ইজিক্যাল টু জড়তা ভ্রামক পেয়ে গেলাম। শুধু এখানে বুঝতেই পারলাম যে আয়ের ইউনিট হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সিজিএসে অ্যান্ড কিলোগ্রাম মিটার স্কোয়ার এসআইতে হয়ে গেল এককটা। আর একটা জিনিস বুঝলাম, মাত্রা হবে ml স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার মানে ml স্কোয়ার। এটা হচ্ছে আমার আয়ের মাত্রা। এটা হলো আমাদের টর্ক। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করি, রৈখিক গতির ক্ষেত্রে F ইজিক্যাল টু ma, তাহলে ভর ইজিক্যাল টু বল বাই ত্বরণ। কৌণিক গতির ক্ষেত্রে আবর্ত গতিকে টাও ইজিক্যাল টু আই আলফা, আই ইজিক্যাল টু টাও ই বাই আলফা। সুতরাং রৈখিক গতিতে ভরের যা কাজ, আবর্ত গতিতে আয়ের তাই কাজ, তাই জন্য আয়কে বলা হয় জড়তার ভ্রামক, কারণ এটা জড়তা, এটাও জড়তা, এটা জড়তার ভ্রামক। সো আবর্ত গতিতে আয়ের কাজ হচ্ছে জড়তা ভ্রামকের ফাংশন করছে। ওকে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে তো এই একটা অক্ষ, তো যেটা পেলাম সেটা হচ্ছে এই হলো আমার অক্ষ। সে অক্ষের রেসপেক্টে এই যে দৃঢ় বস্তুটা ঘুরছে, এই প্রথম বিন্দুটা R1 দূর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে ধরে নিলাম, দ্বিতীয় বর্ষের বস্তুটা R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, তৃতীয় ভর R3 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, 4 নম্বর ভরটা R4 ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। এবং আমরা যদি সবগুলাকে এই রাশিটাকে যদি যোগ করি, কমপ্লিকেসি কিছু নেই, কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে। স্মৃতিশক্তিটা একটু ভালো করতে হবে, আমার স্মৃতিশক্তি খুব বাজে। আমরা বললাম যে সাপোজ আমরা যদি এরকম পাই, যে সাপোজ আমাদের যদি এরকম ভাবি যে এই বস্তুটাকে আমি ভ্যানিশ করে দিলাম, বস্তুটাকে ভ্যানিশ করে দিয়ে, ব্যাপারটা বোঝার চেষ্টা করে, বস্তুটাকে ভ্যানিশ করে দিয়ে আমি অক্ষ থেকে ভ্যানিশ করার সহজ না, ভ্যানিশ করতে হবে। অক্ষ থেকে কে দূরত্বে একটা বিন্দু বস্তু নিলাম যার ভর হচ্ছে m, অ্যান্ড m ইজ নাথিং বাট ওই যে m1 m2 m3 এইভাবে। তার মানে সমস্ত বড় বস্তুটাকে একটা বিন্দুতে কনভার্ট করে নিলাম এবং অক্ষ থেকে যার দূরত্ব কে। এবার এই বিন্দু ভরটা যদি বৃত্তপথে ঘোরে, কে ব্যাসার্ধ নিয়ে বৃত্তপথে যদি ঘোরে, তাহলে তাই সেই বিন্দু ভরের জড়তা ভ্রামক আবার জেড এক্সিস কত হবে m কে স্কোয়ার। সেটা যদি বস্তুটার অরিজিনাল জড়তা ভ্রামক অর্থাৎ আই, মানে ওই যে m1 r1 স্কোয়ার m2 r2 স্কোয়ার এটার সমান হয়, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়ে গেল। কি করলাম, যে দৃঢ় বস্তুটা যে ছিল সেই দৃঢ় বস্তুটার প্রতিটা বিন্দু বড় বস্তুটাকে বাদ দিয়ে, বড় বস্তু জড়তা ভ্রামক তো এটা, যদি এইভাবে যদি ঘোরে অ্যান্টিক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে জড়তা ভ্রামক এটা হবে। ক্যালকুলেশন করা খুব টাফ। তখন আমরা বললাম যে ঠিক আছে, দৃঢ় যে বড় বস্তুটা আছে সেই বড় বস্তুটা বদলে যদি কোনোভাবে একটা বিন্দু বস্তু নিয়ে নিতে পারি, ইম্পর্টেন্ট হচ্ছে দূরত্বটা বের করা। সেই দূরত্বটা এমনভাবে ডিসাইড করলাম যে সাপোজ এটা এখানেই থাকবে, এটুকু দূরত্বেই থাকবে, যাতে করে m ইন্টু কে স্কোয়ার করলে আমি যদি আগের রেজাল্টটা পেয়ে যাই, তাহলে কেটা হলো আমাদের চক্রগতির ব্যাসার্ধ। খুব সহজ ব্যাপারটা কিছুই না, বড় বস্তুকে আমি কী করলাম, একটা বিন্দু বস্তুতে কনভার্ট করলাম, এমন দূরত্বে বিন্দু ভরটাকে রাখবো, এমন ব্যাসার্ধ বসাবো যাতে করে কি হয়, m কে স্কোয়ার করলে অরিজিনাল রেজাল্টটা ফিরে পাই, তখন কি এটাকে আমরা বলবো চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কে ইজিক্যাল টু কি, কে ইজিক্যাল টু রুট ওভার বস্তুর অরিজিনাল জড়তা ভ্রামক বাই বস্তুর মোট ভর ভাগ করলে আমরা কেটা পেয়ে যাচ্ছি। সো এটার ইউনিট কিন্তু সেন্টিমিটার সিজিএসে সাইতে মিটার। সো এটা হলো চক্রগতির ব্যাসার্ধ। তো এটা আমাদের হয়ে গেল একটা টপিক। নেক্সট টপিক হিসেবে বোঝাই গেল, আমরা এবার বের করতে যাচ্ছি কৌণিক ভরবেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক। সো আমরা বুঝে গেলাম যে অবশ্যই কৌণিক আবর্ত গতি হলে তবে না সেখানে কৌণিক ভরবেগ হবে, সেটা অক্ষ হবে, সে অক্ষের রেসপেক্টে একটা বস্তু ঘুরছে, দৃঢ় বস্তু, অর্থাৎ দৃঢ় বস্তু নিচ্ছে এই কারণে কারণ অসংখ্য বস্তুর সমষ্টি এটা ঘুরছে, এইভাবে ঘুরছে আমাদের ওমেগা কৌণিক। এবার হচ্ছে ওমেগা বেগ নিয়ে ঘুরছে, কারণ কৌণিক বেগের রিলেশন, তাই জন্য ওমেগা বেগ নিয়ে ঘুরছে।
তো এই যে দৃঢ় বস্তুটা অসংখ্য সমন্বয়ে তৈরি। যেমন প্রথম বস্তুটা এটা M1, এটা R1 ব্যাসার্ধে ঘুরছে, এটা M2, এটা R2 ব্যাসার্ধে ঘুরছে, এটা M3, এটা R3 ব্যাসার্ধে ঘুরছে, এটা M4, এটা R4 বৃত্তাকার পাশে ঘুরছে। তাহলে প্রথম যেহেতু দৃঢ় বস্তুটা ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তাহলে প্রতিটা বিন্দু ভর ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। কারণ এই বস্তুটাও টি সময়ে এক পাক ঘুরে যাবে বড় বস্তুটা, তাহলে এই ছোট বস্তু M1টাও টি সময়ে এক পাক খাবে, M2টাও টি সময়ে এক পাক খাবে, M3টাও ওই ক্যাপিটাল টি সময় এক পাক খাবে, এই M4টাও ক্যাপিটাল টি সময় এক পাক। কারণ দৃঢ় বস্তুটা ঘুরে যখন এখানে আসবে, তার মানে তার সঙ্গে সঙ্গে তো M1টাও ঘুরে আসবে, M2ও ঘুরে চলে আসবে, M3ও ঘুরে চলে আসবে, M4ও ঘুরে চলে আসবে। তখন সবারই টিটা সমান, তাহলে ওমেগা হচ্ছে 2π/t। যেহেতু সবার টি সমান, তাই সবার ওমেগা সমান, তাই না? লজিকটা হচ্ছে এটা। তো কিন্তু যেহেতু বৃত্তপথের ব্যাসার্ধ আলাদা আলাদা, তাই প্রথম বস্তুর রৈখিক বেগ ওমেগা R1, এটা যারা প্রথম থেকে আছো তারা জানো যে এইভাবে রিলেশন বের করে। সুতরাং প্রথম বস্তুর ভরবেগ M1 V1, M1 ওমেগা R1। প্রথম বস্তুর কৌণিক ভরবেগ বৃত্তপথের জন্য আমি বলেছিলাম, বৃত্তপথের জন্য হয় রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ, তাহলে M1 ওমেগা R1 ইন্টু R1, R1 স্কোয়ার। সিমিলারলি দ্বিতীয় কণাটার রৈখিক বেগ V2, কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, রৈখিক ভরবেগ M2 ইন্টু V2, M2 ওমেগা R2। সুতরাং কৌণিক ভরবেগ ব্যাসার্ধ ইন্টু রৈখিক ভরবেগ M2 ওমেগা R2 স্কোয়ার। সিমিলারলি বাকি যত কণা আছে সবার ক্ষেত্রেও কৌণিক ভরবেগ একই রকম টার্ম হবে, এরকম চলতে থাকবে। তাহলে সিস্টেমের মোট কৌণিক ভরবেগ আসলে প্রতিটা কৌণিক ভরবেগে যোগফল। লজিক একই, যেহেতু টোটাল বস্তুটাই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে প্রথম কৌণিক ভরবেগও আপওয়ার্ড, দ্বিতীয়টার কৌণিক ভরবেগও আপওয়ার্ড, সবার কৌণিক ভরবেগ আপওয়ার্ড। সো রেজাল্টেন্ট কৌণিক ভরবেগ সবাই আপওয়ার্ড, তাই যোগ করলাম। একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড এরকম হলে না যোগ বিয়োগ হতো, তো সবাই আপওয়ার্ড, যেহেতু সবাই আপওয়ার্ড তাই জন্য সবগুলো যোগ। তো যোগ হয়ে গেল L1 প্লাস L2 প্লাস L3, এরকমভাবে আমাদের কিন্তু যোগ হয়ে গেল। তো যোগ হলে কি হয়ে গেল, M1 টার্ম হচ্ছে কি R1 স্কোয়ার ওমেগা, ওমেগাটা সবার জন্য এক। তারপর দ্বিতীয়টার জন্য তো M2 R2 স্কোয়ার ওমেগা, M2 R2 স্কোয়ার, ওমেগাটা পরে লিখি, পরেরটার জন্য M3 R3 স্কোয়ার, এরকমভাবে চলতে থাকবে। বাইরে আমরা কি করব, বাইরে আমরা ওমেগা লিখব, আর প্রথম টার্ম থেকে ওমেগাটাকে বাদ দিয়ে দিলাম, ওমেগাটা কমন নিয়ে নিলাম। তাতে এই যে সামেশনটা পেলাম M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3, এটা আমরা অলরেডি দেখেছি, এটাকে আমরা জড়তা ভ্রমক বলি। সো L ইজিক্যাল টু I ওমেগা, এই আমাদের রিলেশন বেরিয়ে গেল, খুব সহজ। সো এটা একটা রিলেশন বেরোলো, ওটা একটা রিলেশন বেরোলো। এবার দেখি আমরা ডিএল ডিটি করলে কি হয়। ডিএল ডিটি হচ্ছে ডিডিটি অফ I ওমেগা। সো ওমেগাটা যদি আইটাই তো কনস্ট্যান্ট থাকবে, ডিডিটি অফ ওমেগা, ডি ওমেগা ডিটিকে আমরা বলি আলফা। সো দ্যাট ইজ ইকাল টু টর্ক হয়ে গেল। আই আলফা মানে টর্ক, এটা আমরা অলরেডি ডিরাইভ করেছি, আই আলফা টর্ক। সো রিলেশন বেরিয়ে গেল, ডিএল ডিটি ইজ ইকাল টু টর্ক। সো ইফ নাও টর্ক ইজ ইকাল টু 0, তাহলে ডিএল ডিটি ইজ ইকাল টু 0, দ্যাট মিন্স এল ইজ ইকাল টু নাও কনস্ট্যান্ট, কৌণিক ভরবেগটা কনস্ট্যান্ট হয়ে গেল। সো ইটস ভেরি সিম্পল। নেক্সট টপিক আমাদের আবর্ত গতিশক্তি, অর্থাৎ একে আমরা ইংরেজিতে বলি রোটেশনাল কাইনেটিক এনার্জি। কী জিনিস, এই একটা অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে একটা বস্তু ঘুরছে, একটা দৃঢ় বস্তু ঘুরছে। তো এই বস্তুটা যে বললাম যে আগের মতনই অসংখ্য বিন্দু নিয়ে তৈরি। প্রথম কি বেগে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। সো ওমেগা ইজ ইকাল টু কৌণিক বেগ। ওকে, তো এবার ধরলাম যে প্রথম ভর M1, এটা R1 ব্যাসার্ধে ঘুরছে। তাহলে প্রথম ভরের জন্য আমাদের এই হলো বৃত্তপথ, তাই না? তো প্রথম ভরটার জন্য রৈখিক বেগ কী হবে, V1 ইজ ইকাল টু ওমেগা ইন্টু R1। এটা আমরা জানি, V ইজ ইকাল টু ওমেগা R থেকে পেলাম। তো প্রথম বস্তুটার গতিশক্তি কাইনেটিক এনার্জি
ইজ ইকাল টু হাফ m1 v1 স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু হাফ m1 v1 স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু হাফ m1 r1 স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে প্রথম বস্তুটার কাইনেটিক এনার্জি, প্রথম বিন্দু ভরের। একই রকমভাবে দ্বিতীয় বিন্দু ভরটা যেটা আছে m2, সেটা r2 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তাহলে দ্বিতীয় বিন্দু ভরটারও আমাদের রৈখিক বেগ হচ্ছে ওমেগা ইন্টু r2। ওমেগাটা সবার কনস্ট্যান্ট, যেহেতু বৃত্তপথের ব্যাসার্ধগুলো আলাদা আলাদা, তাই জন্য প্রতিটার রৈখিক বেগ আলাদা আলাদা হয়ে গেল। করেসপন্ডিং রৈখিক বেগ, এর মানে এই না যে বস্তু সামনের দিকে আগাচ্ছে, বস্তু ঘুরছে, অর্থাৎ রৈখিক বেগ করেসপন্ডিং টু কৌণিক বেগ, অর্থাৎ বস্তুটার বিন্দু ভরের মধ্যে যে রৈখিক বেগ কৌণিক বেগের জন্য। সো v2 ইজ ইকাল টু ওমেগা r2, সো কাইনেটিক এনার্জি দ্বিতীয় বস্তুর হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার ইজ ইকাল টু হাফ m2 v2 স্কোয়ার মানে r2 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এইভাবে প্রতিটা বিন্দু ভরের কিন্তু গতিশক্তি পেয়ে যাবো। এটা হচ্ছে প্রথমটার জন্য, এটা দ্বিতীয়টার জন্য, তৃতীয়টার জন্যও পাবো হাফ m3 r3 স্কোয়ার ওমেগা স্কোয়ার। এইভাবে সমস্ত বিন্দুগুলার গতিশক্তির যোগ করলে পরে টোটাল গতিশক্তি আমরা পাবো। কিন্তু এটা হচ্ছে রোটেশনাল মোশনের জন্য, ঘোরার জন্য, দৌড়ানোর জন্য না, কিন্তু ঘোরার জন্য। ঘুরছে বস্তুটা একটা অক্ষের চারপাশে, এটা অক্ষের চারপাশে বনবন করে ঘুরে আছে, তার জন্য যে রোটেশনাল কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকাল টু হাফ, কী হচ্ছে এইটা 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 এরকম অসংখ্য সব যোগ করতে। যোগের মধ্যে দেখো জিনিসটা করো, m1 r1 স্কোয়ার আছে, m2 r2 স্কোয়ার আছে, এরকম অসংখ্য টার্ম যতগুলো ভর আছে সবার হবে ইন্টু ওমেগা স্কোয়ার। এবারে যে এই সামেশনটাকে আমরা বলি আই, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ডিউ টু রোটেশনাল মোশন। খুব সহজ। ট্রান্সলেশনাল মোশনে কাইনেটিক এনার্জি কত হয়? হাফ এম ভি স্কোয়ার। সো আবর্ত গতির জন্য গতিশক্তি কত হবে? এম এর জায়গায় আই বসাবো, ভি এর জায়গায় ওমেগা বসাবো, হাফ আই ওমেগা স্কোয়ার। মনে রাখবে এইভাবে সেম সিমিলারিটি দিয়ে হাফ আই ওমেগা স্কোয়ার। সো এটা হচ্ছে রৈখিক আবর্ত গতিশক্তি। একটা বস্তু যখন একটা কোনো অক্ষের চারপাশে ঘোরে তখন সেই বস্তুর আবর্ত গতিশক্তি হয় হাফ আই ওমেগা স্কোয়ার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা বোঝা গেল জিনিসটা। সো এটা আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে একটা চাকা। এটা চাকা, সেই চাকাটা কিন্তু এটা হলো তার ঘূর্ণাক্ষ। আমরা জানি চাকার রেসপেক্টে এইভাবে ও ঘোরে। তাহলে এটা যদি মাটি হয়, যেহেতু চাকার রেসপেক্ট, চাকাটা এই অক্ষের রেসপেক্টে যদি ঘোরে, এই ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি ঘোরে, তাহলে কিন্তু চাকাটা ঘুরতে 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 কিন্তু এখানে আগাবেও। ঘুরতে ঘুরতে এতটা আগালো এবং ওর বেগ হয়ে গেল ভি। প্রশ্ন হলো, একটা বস্তু এরকম ঘুরছে, ঘুরছে চাকা, ধরো চাকাটা ঘুরছে, এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে চাকাটা ঘুরছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ফলে চাকাটা আগাচ্ছে এবং চাকার রৈখিক বেগ হচ্ছে ভি। এবং আমরা জানি চাকার যদি ব্যাসার্ধ আর হয়, সো এই যে রৈখিক বেগ ভি দ্যাট ইজ ইকাল টু ওমেগা ইন্টু আর হবে, এটা আমরা জানি। অর্থাৎ ওর মধ্যে যে রৈখিক গতিশক্তি চাকার ঘূর্ণনের জন্যই তৈরি হয়েছে, রৈখিক গতিশক্তি চাকার ঘূর্ণনের জন্যই তৈরি হবে। আমি জিনিসটা যদি একটু বলি তাহলে এরকম হয় ব্যাপারটা, যে সাপোজ তোমার একটা লাটারের মধ্যে সুতা পেঁচানো আছে, আর এই হলো আমাদের ঘুড়ি, লাটারের থেকে ঘুড়িটা বেরিয়ে আছে। তো একটা জিনিস মাথায় রাখতে লাগবে, ঘুড়ির সামনে উপর দিকে উঠে যাচ্ছে এবং লাটারের মধ্যে ঘূর্ণন হচ্ছে। সো লাটাইকে তুমি যদি হাত দিয়ে চেপে দাও, ঘূর্ণনটা বন্ধ করে দাও, ঘুড়িরও যাওয়া বন্ধ হয়ে যাবে। লাটাই এক পাক খেলে টুপাই আর খোলে, আর যদি ব্যাসার্ধ হয়, লাটাই এক পাক খেলে সুতা টুপাই আর খুলবে, তাহলে ঘুড়িও এখান থেকে ঠিক টুপাই আর দূরত্বই যাবে। অর্থাৎ ঘুড়ির মধ্যে যে সম্মুখ দিকে যে রৈখিক বেগ, সেটা লাটাইয়ের কৌণিক বেগের থেকেই তৈরি হচ্ছে, এবং ভি ইজ ইকাল টু ওমেগা আর। কীভাবে আসলো? ঘুড়ি এই ডিস্টেন্সটা গেল, কত সময়ে গেল? ধরলাম টি সময়ে গেল। তাহলে ঘুড়ি কত ডিস্টেন্স গেল? লাটাই এক পাক খেলে টুপাই আর সুতা খোলে,
তাহলে ঘুড়িও লাটায় এক পাক ঘোরার জন্য 2πr ডিস্টেন্স যায় টি সময়। তাহলে ঘুড়ি 2πr ডিস্টেন্স গেল টি সময়, একক সময়ে গেল 2πr/t, দ্যাট ইজ ইকাল টু ঘড়ির রৈখিক বেগ, দ্যাট ইজ ইকাল টু 2π/t ইন্টু আর। 2π/t হচ্ছে লাটাইয়ের এক পাক ঘোরার জন্য যে কৌণিক বেগ, 2π হচ্ছে এক পাকের জন্য কৌণিক সরণ বাই টি, দ্যাট ইজ ইকাল টু ওমেগা ইন্টু আর। বোঝা গেল লাটাইয়ের কৌণিক বেগের থেকে ঘড়ির রৈখিক বেগ তৈরি হয়েছে এবং ঘড়ির রৈখিক বেগ ভি ইজ ইকাল টু ওমেগা ইন্টু আর। সুতরাং বুঝলাম এই রৈখিক বেগটা ট্যানজেনশিয়ালি হলো। সুতরাং আমরাই বুঝলাম যে আবর্ত গতির সঙ্গে একটা অ্যাসোসিয়েট করে রৈখিক গতি। ঠিক একই রকমভাবে চাকাটাও যখন ঘুরছে আবর্ত গতি ওমেগা নিয়ে, তার সঙ্গে একটা রৈখিক বেগ সৃষ্টি হয়েছে ভি, এবং ভি এবং ওমেগা মধ্যে রিলেশন হচ্ছে ভি ইজ ইকাল টু ওমেগা ইন্টু আর। ভি ইজ ইকাল টু ওমেগা ইন্টু আর। ইটস ভেরি ইন্টারেস্টিং এবং খুব মজাদার একটা রিলেশন এখানে আমাদের তৈরি হয়ে গেল। বোঝার চেষ্টা করবে, ভিডিওটাকে পজ করবে, বারবার করে দেখবে, নিজে স্টাডি করবে, বাড়িতে অবজার্ভ করবে। হ্যাঁ, সো রোটেশনাল মোশনের জন্য কাইনেটিক এনার্জি হয় হাফ আই ওমেগা স্কোয়ার, আর ট্রান্সলেশনাল মোশনের জন্য কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার। বাট আমরা জানি ওমেগা হচ্ছে ভি বাই আর, বিকজ ভি ইজ ইকাল টু ওমেগা আর, সো দ্যাট ইজ হোল স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। সো খুব মজাদার জিনিস। সো হাফ এবার আই আমরা যেমন যে কোনো বলে একটা অবজেক্টের যে কোনো বস্তুর ক্ষেত্রে আই বলেছিলাম সবসময় এম কে স্কয়ার হয়। আগে আমরা দেখিয়েছিলাম আই ইজ ইকাল টু এম কে স্কয়ার হয়, মানে আসলে আই ইজ ইকাল টু সামিশন অফ m1 r1 স্কোয়ার m2 r2 স্কোয়ার, মানে সামিশন এম আর স্কোয়ার করলে পরে যা হয় সেটা যদি এম কে স্কোয়ার, এম হলো বস্তুর মোট ভর, কে হলো চক্রগতির ব্যাসার্ধ, এম কে স্কোয়ার করলে আমাদের আই পেয়ে যাই, সবচেয়ে সিম্পল এক্সপ্রেশন যেটা। সো এটা হলো এম কে স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। এটা হলো টোটাল কাইনেটিক এনার্জি। সেখান থেকে একটা জিনিস কমপ্লিকেশন কিছু নেই, হাফ এম ভি স্কোয়ার কমন চলে গেল, 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এই তাহলে বোঝা গেল যদি রোটেশনাল মোশন না থাকে তাহলে শুধু হাফ এম ভি স্কোয়ার, এই যে শুধু হাফ এম ভি স্কোয়ার, এটা খালি রৈখিক গতির জন্য। আর যদি রৈখিক গতি চক্রাকার আবর্ত গতি এবং রৈখিক গতি মানে মিশ্র গতি সাইকেলের চাকা যেরকম হয়, তার ক্ষেত্রে কিন্তু মোট গতিশক্তি কিন্তু হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, অর্থাৎ বৃদ্ধি পেল। শুধু হাফ এম ভি স্কোয়ার না, কিন্তু হাফ এম ভি স্কোয়ারের সঙ্গে ইন্টু করতে হবে গ্রেটার দেন 1 দিয়ে, অর্থাৎ 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার গুণ করলে তাহলে কিন্তু টোটাল গতিশক্তিটা পাওয়া যায়। অর্থাৎ শুধু কিন্তু হাফ এম ভি স্কোয়ার নয়, হাফ এম ভি স্কোয়ার থেকে একটু বেশি হয়। এই হলো আমাদের আবর্ত গতির জন্য মোট গতিশক্তি। সুতরাং আমরা প্রথমত পড়লাম আবর্ত গতিশক্তি, দ্যাট ইজ ইকাল টু হাফ আই ওম স্কোয়ার, যেখানে শুধুমাত্রই আবর্তন আছে। এবার আমরা করলাম কি একটা বস্তুর মধ্যে মিশ্র গতি, অর্থাৎ আবর্তন আছে তার সঙ্গে আবর্তন করতে করতে সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ ঘুরবেও আগাবেও, অর্থাৎ রৈখিক আবর্ত গতিও আছে, রৈখিক গতিও আছে। তাহলে তার গতিশক্তি দুটো পার্ট আছে, একটা আবর্ত গতিশক্তি, একটা রৈখিক গতিশক্তি। আবর্ত গতিশক্তিটা আমি এখনই পেলাম হাফ আই ওমেগা স্কোয়ার, আর রৈখিক গতি আমি জানি হাফ এম ভি স্কোয়ার হয়। সো দুটোকে যোগ করলাম এবং আই ওমেগা মানে কি, ওই যে বললাম যে ভিটা ওমেগা আর, অর্থাৎ রৈখিক গতিটা আবর্তনের জন্যই তৈরি হয়েছে, ভি ইজ ইকাল টু ওমেগা। আর আবর্তন বন্ধ হয়ে গেলে রৈখিক গতিও বন্ধ হয়ে যাবে, যদি ঘোরা বন্ধ হয়ে যায় তাহলে সামনে ভিও জিরো হয়ে যাবে। মানে ভিটা তৈরি হয়েছে ওমেগা থেকে, ভি বন্ধ, ওমেগা বন্ধ, সো ভিও বন্ধ, ওমেগা স্টপ, সাইকেলের চাকা ঘূর্ণন বন্ধ, সাইকেলের গতিও বন্ধ। সো ভি ইজ ইকাল টু ওমেগা আর, হাফ অফ আই ওমেগা মানে ভি বাই আর। সো এটা রিলেশন আমরা অলরেডি ডিরাইভ করেছি এটা আগেও আবর্ত গতি চ্যাপ্টারের ক্ষেত্রে। সো সেখান থেকে আমরা পেয়ে গেলাম, এবং আয়ের সবচেয়ে সিম্পলিফাইড রিলেশন হচ্ছে আই ইজ ইকাল টু এম কে স্কোয়ার, মাস ইন্টু চক্রগতি ব্যাসার্ধের স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু আই। যে কোনো বস্তুর ক্ষেত্রে আই ইজ ইকাল টু এম কে স্কোয়ার। সবগুলো বস্তুর ক্ষেত্রে কিন্তু আয়ের মানটা কিন্তু সব একই রকম নয়, তার মানে কি এক একটা বস্তুর ক্ষেত্রে কে এর মান হচ্ছে এক রকম হচ্ছে, তাদের এমও যাই হোক, এটা পরবর্তীকালে আমরা এটা নিয়ে আমরা আরও ডিসকাশন করবো এটা কী হয়। সো সবচেয়ে সিম্পল এক্সপ্রেশন আইটাকে বের করা, আই ইজ ইকাল টু এম কে স্কোয়ার, ইনস্টেড অফ ইউজিং সামেশন এম আর স্কোয়ার। এম আর স্কোয়ার তো অরিজিনাল পাওয়া যায়, এবং দ্যাট ইজ ইকাল টু কি এক্সপ্রেশন করলাম আমরা এইভাবে এম কে স্কোয়ার, যেখানে এম হচ্ছে মোট ভর, কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। সো আই ইজ ইকাল টু হাফ এম কে স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার দিস। সো হাফ এম ভি স্কোয়ার কমন গেলো, 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। সো এটা হলো আমাদের রিলেশন টোটাল কাইনেটিক এনার্জির ক্ষেত্রে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা আসি, নীতিটার নাম হচ্ছে সমান্তরাল অক্ষের উপপাদ্য
সমান্তরাল অক্ষের উপপাদ্য। তার মানে কি, একটা বস্তু 3 ডাইমেনশনাল বস্তু, আপেল হোক যে কোনো বস্তু, সেই বস্তুটার ভর কেন্দ্র ধরলাম আমি এখানে আছে, দিস ইজ ভর কেন্দ্র। আমি বললাম এই বস্তুটার জড়তা ভ্রামক তুমি বের করো, এই অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তা ভ্রামক বের করো, এই অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তা ভ্রামক বের করো। এটা ভেদ করে গেছে ভিতর দিয়ে, বের করো। দিস ইজ এ জেড অ্যাক্সিস, সাপোজ এটা জেড অ্যাক্সিস, জেডটা নাম দিলাম কেন, বুঝতে সুবিধা হয় তাই জন্য। তাই আমি বের করতে চাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস বস্তু অ্যাবাউট জেড অ্যাক্সিস। তার মানে কি, তার মানে বস্তুটা কিন্তু জেড অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, বস্তুটা জেড অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, আই জেড। জেড এই কারণে দিলাম বুঝতে সুবিধা হয়, নাহলে তোকে নাম দেখতে হবে, এরকম বলতে হবে, এটা নাম দিলাম এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই, এরকম দেখতে হয়। সেটাকে আমরা খুব সহজেই জিনিসটাকে করলাম কি, অক্ষটার নাম দিলাম যেটা জেড অক্ষ, দিয়ে দিলাম আই জেড। তার মানে কি, যে অক্ষের রেসপেক্টে বস্তু যদি ঘোরে তার জড়তা ভ্রামক কত, আই জেড ইজিক্যাল টু কি, সমান্তরাল অক্ষের উপপাদ্য বলছে যে অক্ষের সঙ্গে সমান্তরাল আর একটা অক্ষ টানবা, যে অক্ষটা অবশ্যই যে অক্ষের সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী। তাহলে এইটা হচ্ছে যে অক্ষের সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী, এই সো এটা হলো যে অক্ষের সমান্তরাল এবং ভর কেন্দ্রগামী। তো বলছে, এবং যেটা যে অক্ষ থেকে এই অক্ষ দুটোর মধ্যে দূরত্ব, সাপোজ দিস ইজ এ, লম্ব দূরত্ব, টোটাল বস্তুর ভর দিলাম আমি এম হচ্ছে মোট ভর, তাহলে যে অক্ষের রেসপেক্টে জড়তা ভ্রামক কত হবে, ইজিক্যাল টু, বলছে যে অক্ষর সমান্তরাল একটি অক্ষ যাহা ভর কেন্দ্র দিয়ে গিয়েছে তার সাপেক্ষে জড়তা ভ্রামক আইসিএম। মানে এটা এমন একটা জড়তা ভ্রামক যেটা এটা হচ্ছে জড়তা ভ্রামক এমন একটা অক্ষের সাপেক্ষে যে অক্ষটা ভর কেন্দ্র দিয়ে গেছে এবং যে অক্ষের সমান্তরাল। তার মানে তুমি যখন এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করবা তখন কিন্তু এর সাপেক্ষে ঘোরাতে হবে। তাহলে আই জেড ইজ ইকাল টু আইসিএম, জেড এবং এই অক্ষ পরস্পর সমান্তরাল হতে হবে, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস বস্তুর মোট ভর এবং ওই অক্ষ দুটার মধ্যে দূরত্বের স্কোয়ার, এটা যদি করি তাহলে আমরা কি হচ্ছে দ্বিতীয় অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামককে আমরা শিফট করতে পারবো। আশা করি বুঝতে পারলে তোমরা। নাম্বার যে উপপাদ্যটা আছে আমাদের সেকেন্ড উপপাদ্য, যেটা তার নাম হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বা লম্ব অক্ষের উপপাদ্য, লম্ব অক্ষের উপপাদ্য। আবার বলছি এই উপপাদ্যটা 2 ডাইমেনশনাল বডির জন্য অ্যাপ্লিকেবল। 2 ডাইমেনশনাল বডি বলতে প্লেট, রিং, হ্যাঁ, ডিস্ক, এই ধরনের বডির জন্য এটা অ্যাপ্লিকেবল হয়। যেমন ধরে বলছি কি, একটা এরকম একটা বডি আছে 2 ডাইমেনশনাল, একটু ভালো মতো আঁকি। একটা 2 ডাইমেনশনাল বডি আছে এরকম, ধরে একটা 2 ডাইমেনশনাল বডি আছে। সো দিস ইজ ইউর 2 ডাইমেনশনাল বডি, 2D। বস্তুটা কোথায় আছে? বস্তুটা XY প্লেনে আছে। সাপোজ এটা হচ্ছে অক্ষ, XY প্লেন, এই বস্তুটা XY প্লেনে আছে। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। তার মানে এই যে বস্তু যেটা XY প্লেনে আছে, এটা XY প্লেনে আছে বস্তুটা, এটা XY প্লেনে আছে বস্তুটা। বস্তুটাকে আমি যদি এই অক্ষের সাপেক্ষে ঘোরাতেই পারি, বস্তুটাকে এই অক্ষের সাপেক্ষে ঘোরালাম, ধরে এটা হচ্ছে গোটা অক্ষটা ধরে নিলাম আমি এভাবে, একটু ডট ডট করে দিই। সো বস্তুটাকে যদি এই অক্ষের সাপেক্ষে ঘোরাই, তেমনি এদিকেও একটা অক্ষ আছে, দিস ইজ এক্স অক্ষ, সেটাকেও আমি একটু ডট ডট করে দিলাম। সো যদি আমি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো আমি যদি এই অক্ষের সাপেক্ষে ঘোরাই তাহলে আমি পাবো আই ওয়াই, আর যদি আমি এই অক্ষের সাপেক্ষে ঘোরাই তাহলে আমি পাবো আই এক্স। তাহলে এটা তো এক্স ওয়াই প্লেন, ঠিক তার লম্ব একটা প্লেন আছে, এটাকে আমরা বলছি যে লম্ব একটা অক্ষ আছে তার নাম হচ্ছে জেড অক্ষ, ঠিক তার লম্ব একটা অক্ষ আছে তার নাম হচ্ছে জেড অক্ষ,
যেটা হচ্ছে জেড অক্ষ, তাহলে এই অক্ষের রেসপেক্টে ঘোরালে কত পাওয়া যাবে, দ্যাট ইজ কল্ড আই জেড। সো এটার অক্ষের রেসপেক্টে ঘোরালে আই জেড, এটার রেসপেক্টে ঘোরালে আই ওয়াই, এটার রেসপেক্টে ঘোরালে আই এক্স। মাথা রাখতে হবে এক্স আর ওয়াই প্লেনে বস্তুটা আছে, তাহলে আই এক্স প্লাস আই ওয়াই করলে আমরা আই জেড পাবো। একটা এক্স ওয়াই প্লেনে বস্তু আছে, এক্স ওয়াই প্লেনে বস্তু আছে, যদি এক্স অক্ষের রেসপেক্টে বস্তুটাকে ঘোরাই তাহলে পাবো আই এক্স, ওয়াই অক্ষের রেসপেক্টে যদি বস্তুটাকে ঘোরাই তাহলে পাবো আই ওয়াই। ঠিক তার লম্ব একটা অক্ষ আছে জেড, এক্স ওয়াই প্লেনের লম্ব, তাহলে তার রেসপেক্টে যদি বস্তুটা ঘোরে তাহলে পাবো আই জেড। আর আই এক্স প্লাস আই ওয়াই অ্যাড করলে আই জেড পাওয়া যাবে, আই এক্স প্লাস আই ওয়াই অ্যাড করলে আই জেড পাওয়া যাবে। আবার বলছি আই ওয়াই প্লাস আই জেড করবো না, কিন্তু আই ওয়াই প্লাস আই জেড করার দরকার নেই, কারণ বস্তুটা যেহেতু এক্স ওয়াই প্লেনে আছে তাই জন্য আই এক্স প্লাস আই ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু আই জেড। ধরলাম বস্তুটা এক্স ওয়াই প্লেনে আছে, এখন তুমি যদি বলো ওই বস্তুটা এক্স জেড প্লেনে আছে তাহলে হবে আই এক্স প্লাস আই জেড দ্যাট ইজ ইকুয়াল টু আই ওয়াই। অক্ষরটা আবার ডিপেন্ড করবে তোমার ফর্মুলাটা কি লিখবা। আমি অক্ষরটা ধরেছি বস্তুটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে এটা এক্স, এটা ওয়াই। এক্স ওয়াই অক্ষরটা বস্তুর প্লেনে আছে, অর্থাৎ বস্তুটা এক্স ওয়াই প্লেনে আছে, দিস ইজ এক্স ওয়াই প্লেন। তাহলে জেড অক্ষ ঠিক তার লম্ব, তাহলে আই এক্স এবং আই ওয়াই অর্থাৎ এক্স এক্সিসের রেসপেক্টে যদি ঘোরায় তাহলে জড়তা ভ্রামক আই এক্স, আর ওয়াই এক্সিসের রেসপেক্টে ঘোরালে জড়তা ভ্রামক আই ওয়াই, আই এক্স প্লাস আই ওয়াই করলে আই জেড পাওয়া যাবে। সো দিস ইজ আমার পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম। সো এই দুটো থিওরাম তোমাকে মাথায় রাখতে হবে, খুব সহজেই এরা প্রমাণ করা যায়, এমন কোনো কঠিন নয়। এ দুটো প্যারালাল এক্সিস, এই দুটো এক্সিসের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। একটা বস্তু এম ভরের বস্তু, আমি একটু ইয়েলো কালিতে করি, দিস ইজ এম ভরের বস্তু, এই দিকে ভি বেগে যাচ্ছে। সো আর একটা এম ভরের বস্তু এই দিকে ভি বেগে যাচ্ছে, এর মাঝখানে যে কোনো বিন্দুর রেসপেক্টে প্রমাণ করো যে সিস্টেমের মোট কৌণিক ভরবেগ আই ইজিক্যাল টু, সরি কৌণিক ভরবেগ এল ইজিক্যাল টু কনস্ট্যান্ট। অর্থাৎ এটা তুমি কোন বিন্দুর সাপেক্ষে বিন্দুটা এটা নিচ্ছ না বিন্দুটা এটা নিচ্ছ না বিন্দুটা এটা নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে না, যেখানে রেসপেক্টে নাও না কেন সিস্টেমের কৌণিক ভরবেগ অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এটাও যদি অরিজিন হয় বা এই বিন্দুর সাপেক্ষে নাও বা এই বিন্দু, যে কোনো বিন্দুর সাপেক্ষে বিন্দুর উপর ডিপেন্ডই করবে না, সিস্টেমের কৌণিক ভরবেগটা অলওয়েজ কনস্ট্যান্ট হয়ে যাবে যদি বেগগুলো কনস্ট্যান্ট হয়। এটা আমাদের কোশ্চেন। আশা করি যে কোনো মুহূর্তে এই দুটো বস্তু এরকম একটা জায়গায় আছে, দৌড়াচ্ছে। আমি ধরলাম যে আমার মূল বিন্দুটা এখানে আছে, আমার মূল বিন্দুটা যার সাপেক্ষে আমি কৌণিক ভরবেগ বের করবো সেটা হচ্ছে এখানে আছে, অরিজিন, এটা হচ্ছে ও, এই ডিস্টেন্সটা হচ্ছে এ, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি মাইনাস এক্স, এই ডিস্টেন্সটা ডি মাইনাস এক্স এবং এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ডি মাইনাস এক্স। এবার এর রৈখিক ভরবেগ এদিকে কত, এর রৈখিক ভরবেগ হচ্ছে এম ভি, এর রৈখিক ভরবেগ কত, এর রৈখিক ভরবেগ হচ্ছে এম ভি। তো প্রথমটার কৌণিক ভরবেগ কত, এল ওয়ান, কত হয় রৈখিক ভরবেগ, যে বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ বের করবো সেই বিন্দু থেকে ভরবেগ ভেক্টরের লম্ব দূরত্ব, এটি লম্ব দূরত্ব এক্স। এই বস্তুটার কৌণিক ভরবেগ কত, রৈখিক ভরবেগ, যে বিন্দুর সাপেক্ষে আমি কৌণিক ভরবেগ বের করবো সেই বিন্দু থেকে রৈখিক ভরবেগ যে ভেক্টরটা এদিকে তার লম্ব দূরত্ব মানে ডি মাইনাস এক্স। বেগের যেটা দিক ভরবেগেরও একই দিক, বিকজ ভরবেগ পি ইজ ইকাল টু এম ভি, সুতরাং বেগ যেদিকে ভরবেগ সেদিকে, ঠিক আছে। সুতরাং আমরা কৌণিক ভরবেগ পেয়ে গেলাম। এবার লব্ধি কৌণিক ভরবেগ এল, কৌণিক এল ওয়ান প্লাস এল টু, এল ওয়ান প্লাস এল টু করলে কত হয়, যোগ করলে দেখা যাচ্ছে এম ভি এক্স এম ভি ডি মাইনাস এম ভি এক্স, যোগ করলে এম ভি ডি হয়ে গেল। দেখা যাচ্ছে কৌণিক ভরবেগটা এম ভি ইন্টু সেপারেশন, যে কোনো একটা বস্তুর রৈখিক ভরবেগ ইন্টু তাদের মধ্যে সেপারেশন হয়ে গেল। এই বিন্দুটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করছে না, কীভাবে বুঝতে পারে, বিকজ এই এক্সপ্রেশনের মধ্যে কোনো এক্স নাই, সুতরাং এই বিন্দুটা এখানে আসে এখানে আসে এখানে যেখানে ইচ্ছে থাক না কেন এক্সের প্রতি ডিপেন্ডই করছে না। সুতরাং কৌণিক ভরবেগটা কিন্তু এই মূল বিন্দুটা কোথায় ধরছি, কার রেসপেক্টে ধরছি তার উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল।
সেটা একটা কৌণিক ভরবেগের অ্যাপ্লিকেশন দাঁড়ালো। এটা মেনলি সিবিএসসি বোর্ড এনসিআরটি টাইপ কোশ্চেন। ওদের এই ধরনের খুব ব্রেন টেকনিক্যাল কোশ্চেন ওদের থাকে, সিবিএসসি এনসিআরটি টাইপ কোশ্চেন এটা। তো যাই হোক,